সংবিধানে অংশ নয়, জুলাই সনদকে রাজনৈতিক দলিল হিসেবে রাখতে চায় বিএনপি। জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে পলিসি নির্ধারণ না করার আহ্বান মির্জা ফখরুলের। এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এই সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। জুলাই পদযাত্রা নিয়ে নীলফামারীতে এনসিপির গণসংযোগ, পথসভা, জন আকাঙ্ক্ষা পূরণে সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা। পরিবর্তন ছাড়াই যদি আমরা সামনের দিকে এগাই, মানুষ আবারও রাজপথে নামবে এবং এবার যদি মানুষ রাজপথে নামে তাহলে কিন্তু আর কাউকেই ক্ষমা করা হবে না। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা নিয়ন্ত্রণে একমত সব রাজনৈতিক দল। সাফল্য নিয়েই সংলাপ শেষ করাই লক্ষ্য, জানালেন ডক্টর আলী রিয়াজ। আমরা একটা সিদ্ধান্তের জায়গায় আসতে পারলে সেটা হবে সবচেয়ে বড় ইতিবাচক দিক। দিনের শেষে আমরা সকলেই শুধুমাত্র আলোচনার মধ্য দিয়ে যে যতটা সমৃদ্ধ হচ্ছে তার বাইরেও যেন একটা সাফল্য নিয়ে আমরা দিনটা শেষ করতে পারি। গণ অভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে হত্যা মামলার রায়, অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ 14 জুলাই। চুয়াডাঙ্গার সিভিল সার্জনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা থাকতেই খুলে বসেন ক্লিনিক, ব্যবসা। চাপ প্রয়োগ করে তাদের ইচ্ছা মতো আমার নাম কেটে আর একজনের নাম বসাইছে। বিতর্কিত একটা সংশোধনীয় রেজাল্ট দিচ্ছে, একটা রোল নম্বর সে ভাইবা দিচ্ছে এবং পরবর্তীতে চাকরিটা তাকেই দেওয়া হয়েছে। 262 পরীক্ষা দিয়েছে, তার খাতাটা সেন্টারে পরীক্ষা দেয়নি, তার খাতাটা এইটা তো এখন আমি বলতে পারবো না। কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে একই পরিবারের 3 সদস্যকে হত্যা, পুলিশের বক্তব্য মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন তারা। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে টেলিকম নেটওয়ার্ক পলিসি প্রণয়ন করা সমীচীন হবে না, একথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, খসড়া নীতিমালায় গুরুতর সমস্যা রয়েছে যা টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। বাজারে একচেটিয়া আধিপত্যের ঝুঁকি তৈরি করবে, ফলে ক্ষুদ্র উদ্যোক্তারা আর্থিক সংকটে পড়ার শঙ্কা রয়েছে। মির্জা ফখরুল আরও বলেন, এতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য মালিকানার সীমা নিয়ে অস্পষ্টতা আছে যা বিনিয়োগ নিরুৎসাহিত ও এই খাতের স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বড় মোবাইল অপারেটর ও বিদেশি বিনিয়োগকারীরা সুবিধা পেলেও দেশের জনগণ নীতিমালার সুফল পাবে না। সামনে জাতীয় নির্বাচন থাকায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। বিএনপি বিশ্বাস করে সবার জন্য উপকার বয়ে আনে এমন নীতি গ্রহণযোগ্য। ডিজিটাল সংযুক্তির মাধ্যমে সমতাভিত্তিক উন্নয়ন ও ডিজিটাল নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারী আমরা কাজ করে যাব। জুলাই অভ্যুত্থানকে সংবিধানের অংশ না করে রাজনৈতিক দলিল হিসেবে রাখার প্রস্তাব করেছে বিএনপি। জুলাই ঘোষণাপত্রের জন্য দেয়া প্রস্তাবে দলটি মুক্তিযুদ্ধকে রেখেছে সর্বাগ্রে। তবে 4 মাস আগে জুলাই ঘোষণাপত্রের জন্য দলটি পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দিলেও এখনও সরকারের কোনো সাড়া পায়নি বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। সমমনা দলগুলোর নেতারা বলছেন, ঐকমত্য ছাড়া ঘোষণাপত্র দেয়া হলে এর গুরুত্ব থাকবে না। আরেফিন শাকিলের রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র দেওয়ার মাধ্যমে বর্তমান সংবিধান বাতিলের পক্ষে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা গত বছরের 31 ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের ঘোষণাও দিয়েছিল তারা। পরে অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্র জারির দায়িত্ব নিলে খসড়া পাঠানো হয় রাজনৈতিক দলের কাছে। সরকারের সেই 3 পৃষ্ঠার খসড়ায় জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, সংবিধান, 1/11 ষড়যন্ত্র, আওয়ামী লীগের 15 বছরের শাসনামল ও স্বাধীনতার কথা তুলে ধরা হয়। পাশাপাশি ছিল নতুন রাষ্ট্র ব্যবস্থার অভিপ্রায়। খসড়া সেই ঘোষণাপত্র পেয়ে সেখানে মুক্তিযুদ্ধকে 1 নম্বরে রাখার প্রস্তাব করে বিএনপি।
যুক্ত করে 7 নভেম্বর 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট। আমরা ঘোষণাপত্রে মহান স্বাধীনতা যুদ্ধের অংশটি প্রথমেই অ্যাড্রেস করেছি, তারপরে 7ই নভেম্বরের জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের বিষয়টি এবং 1990 সালের সামরিক স্বৈর শাসন বিরোধী যে ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, 5ই আগস্টের যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, তাকে আমরা উজ্জ্বলভাবে ওখানে উপস্থাপন করেছি। জুলাই ঘোষণাপত্রের জন্য বিএনপি প্রস্তাব দেওয়ার 4 মাস পেরিয়েছে, অভ্যুত্থানেরও প্রায় 1 বছর চলছে। এ অবস্থায় সরকার কবে ঘোষণাপত্র জারি করবে তা এখনও জানায়নি। তবে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা ঘোষণাপত্রের মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতি চাইলেও এতে আপত্তি আছে বিএনপির। এটার কোনো সাংবিধানিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। তবে এটা একটা ঐতিহাসিক দলিল, রাজনৈতিক দলিল, রাজনৈতিক ঘোষণাপত্র হিসাবে এটাকে আর্কাইভে রাখা যায়। এটা রাজনীতিতে আবেগের তেমন কোনো গুরুত্ব নেই, এটা রাষ্ট্রীয় ব্যাপার। বিএনপির এমন অবস্থানে সমর্থন আছে সমমনা দলগুলোর নেতাদেরও। অস্বাভাবিক পরিস্থিতিতে অনেকগুলো কাজ জনগণের চাহিদা, অভ্যুত্থানের চাহিদার জন্য সম্পন্ন করতে হয়েছে, তাহলে তার একটা ন্যায্যতার প্রশ্ন, তার একটা স্বীকৃতির প্রশ্ন, সেই জায়গা থেকে প্রক্লামেশনের কথাটা এসছে। এখন হয়তো আমরা এক ধরনের বোঝাপড়া তৈরি হতে পারে, এটা ভবিষ্যতে আমি মনে করি জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে এর সাংবিধানিক মর্যাদা, সংবিধানের অংশ আমরা করতে পারি কিনা। তাইলে তো বিভিন্ন সময় যে আন্দোলন হয় ওইটার জন্য আলাদা আলাদা একটা ঘোষণাপত্র দিতে হবে। তবে আমাদের সকল আন্দোলন উল্লেখ রেখে আমাদের একটা জাতীয় সনদ হিসাবে সেটা ঘোষণা করাটা আমি আমার দলের পক্ষ থেকে বাস্তব মনে করি। তারা বলছেন ঘোষণাপত্র দেওয়ার দায়িত্ব সরকারের, এর বাইরে কোনো দল ঘোষণাপত্র দিলে তা হবে সেই দলের, যেখানে থাকবে না ঐক্যমতের প্রতিফলন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নীলফামারীর সৈয়দপুর থেকে শুরু হচ্ছে এনসিপির জুলাই পদযাত্রার 3য় দিনের কর্মসূচি। বেলা 12টায় সৈয়দপুরের হাতিখানা গোরস্থানে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকে। নীলফামারীতে পথসভার পর পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা করবে এনসিপির গাড়িবহর। সেখানে বিভিন্ন উপজেলায় পথসভা শেষে পঞ্চগড় জেলা স্টেডিয়াম থেকে পদযাত্রা করবে এনসিপি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের 64 জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। সাধারণ মানুষ আসলে পরিবর্তন চায়। এত বড় গণ অভ্যুত্থান, রক্তপাতের মধ্য দিয়েই পরিবর্তন ছাড়াই যদি আমরা সামনের দিকে এগাই, মানুষ আবারও রাজপথে নামবে এবং এবার যদি মানুষ রাজপথে নামে তাহলে কিন্তু আর কাউকেই ক্ষমা করা হবে না। অবশ্যই সরকার পরিবর্তন হবে, কিন্তু সরকার পরিবর্তনের পূর্বে আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন। যেগুলোর কারণে ফেসিস্ট উৎপাদন হয়, সে ফেসিস্ট উৎপাদনের প্রক্রিয়াগুলো আমাদের বন্ধ করতে হবে। জুলাই পদযাত্রার 3য় দিনে আজ নীলফামারী ও পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে এনসিপি। এ বিষয়ে আরও জানবো, নীলফামারী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার, আপনি তো পদযাত্রার সাথেই রয়েছেন, জনসংযোগে কি কি বলছেন এনসিপি নেতারা, একটু বিস্তারিত জানতে চাই। লোপা, পদযাত্রাটি কিছুক্ষণ আগেই বের হয়েছে সৈয়দপুর থেকে এবং সৈয়দপুর থেকে বের হওয়ার পর এটি নীলফামারীর উদ্দেশ্যে যাত্রা করেছে। আমরা পদযাত্রার মধ্যে আছি। যে বিষয়টি আপনাদেরকে একটুখানি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা যখন দেখেছি যে যখন শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করা হচ্ছিল তখন কিন্তু তার বাবা ছিলেন আলমগীর হোসেন, নাহিদ ইসলাম কিন্তু তাকে জড়িয়ে ধরছিলেন, কারণ তিনি ব্যাপকভাবে কাঁদছিলেন এবং কাদার কারণে কিন্তু তিনি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। সেই সান্ত্বনাটা কিন্তু হয়নি। এর পরে আমরা যেটা দেখেছি যে যারা যখন বিহারি ক্যাম্পে যান, উর্দু ভাষাভাষীদের সাথে যখন কথা বলেন, তখন আমরা দেখেছি যে সেখানে কিন্তু একটা অনেক বড় ধরনের উপস্থিতি তৈরি হয়েছে এবং যারা বিহারি ক্যাম্পের লোকজন ছিলেন তারা যেটা বলছিলেন, যারা সেখানে নাহিদ ইসলাম ছিলেন, তাসনিম যারা ছিলেন সামান্তা শারমিন ছিলেন, নিবা, তাদেরকে যেটা বলবার চেষ্টা করছিলেন যে সেই গত বছর যে জুলাই বিপ্লব হয়েছিল, জুলাই বিপ্লবের সময় তাদের যে অত্যাচারের যে বিষয়টি, সেই কাহিনী কিন্তু তারা বর্ণনা করছিলেন। এবং আরেকটি বিষয়
আপনাকে একটুখানি বলি, সেটি হচ্ছে যে তারা আরো একটি কথা বারবার বলার চেষ্টা করছিলেন যে যখন ওই জুলাই বিপ্লবের প্রায় 15 দিন তাদের যে অত্যাচারের যে বিষয়টি, সেই কাহিনী কিন্তু তারা বর্ণনা করছিলেন। এবং আরেকটি বিষয় আপনাকে একটুখানি বলি, সেটি হচ্ছে যে তারা আরো একটি কথা বারবার বলার চেষ্টা করছিলেন যে যখন ওই জুলাই বিপ্লবের প্রায় 15 দিন তাদের ভাষায় যে জোয়ান মেয়েরা, অর্থাৎ যারা দেখা যাচ্ছে যে তাদের মেয়েদেরকে তারা রাস্তায় নিয়ে এসে তারা সারা রাত তারা যাপন করছেন, নির্ঘুম রাত তারা যাপন করেছেন, এ কথা কিন্তু বলছিলেন। সব মিলিয়ে যেটি বলবার চেষ্টা করা হচ্ছে, যারা এখানে এসেছিলেন এনসিপি নেতৃবৃন্দ, তারা যেটা বারবার বলছিলেন যে তাদের বিচারটা দৃশ্যমান করতে হবে, পাশাপাশি করতে হবে যে সংস্কার, এবং পাশাপাশি নতুন সংবিধানের জন্য গণভোটের দিতে হবে। এবং এই গণভোটের যে বিষয়টি, সে বিষয়ে ডক্টর যে ইউনূসের যে বক্তব্য যে গণভোট বোঝে না মানুষ, সেটারও তারা প্রতিবাদ জানিয়েছেন। এবং তাদের এই যে পদযাত্রার মাধ্যমে এই 3টি দাবির বিষয়ে একটা সারা বাংলাদেশ ঐক্যমত গড়ে উঠবে বলেও তারা মনে করেন। লোপা মাঝার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সংবিধানের 49 অনুচ্ছেদে প্রদত্ত রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইন ও নীতি দ্বারা নিয়ন্ত্রণ করার ব্যাপারে একমত সকল রাজনৈতিক দল। ঐক্যমত্য কমিশনের বৈঠকে ঐক্যমত্য পোষণ করে তারা। এদিকে 20টির মতো গুরুত্বপূর্ণ বিষয় এখনও সিদ্ধান্ত হয়নি, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভার শুরুতে হওয়া ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, যে পরিস্থিতির মধ্যে দিয়ে ঐক্যমত্য কমিশন এই পর্যন্ত এসেছে, সেটি যেন অনুপ্রেরণা হয়ে কাজ করে। এই সুযোগ হেলায় হারানো যাবে না উল্লেখ করেন ডক্টর রিয়াজ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একমত হতে পারলে সেটা হবে ইতিবাচক। মতামতগুলো আমাদের কাছে আছে, ক্ষেত্রবিশেষে আমাদের হিসাব মতে অনেক প্রাণের বিনিময়ে অনেক অত্যাচার নিপীড়নের মোকাবেলা করে এবং একটা সম্ভাবনার জায়গায়, সুযোগের জায়গায়, যে সুযোগ অতীতে আসেনি সেখানে আমরা এসেছি, এই সুযোগ হেলায় হারানো যাবে না। এই সুযোগে আমাদের যতটুকু সম্ভব আমাদের সকলকে, প্রত্যেককে ব্যক্তি হিসেবে, দল হিসেবে, জোট হিসেবে, নাগরিক হিসেবে সেই ভূমিকা রাখতে হবে। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইনের ব্যাপারে একমত হয়েছে দলগুলো। এ ব্যাপারটি একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। আগে যেটি ছিল 49 সংবিধানের যে 49 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো দণ্ডিত আসামি যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, তাহলে রাষ্ট্রপতি সেটি তার বিবেচনা মতে ক্ষমা করতে পারতেন। এখন এই জায়গাটায়, অর্থাৎ বিগত সরকারের আমলে বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষিতে এই জায়গাটিতে, অর্থাৎ সংবিধানের যে এই অনুচ্ছেদটি রাষ্ট্রপতি ক্ষমার প্রদর্শনের যে জায়গাটি, সেই জায়গাটি যেন যে কাউকে ক্ষমা করে দিতে না পারেন, সেই জায়গাটিতে কিছুটা রাষ্ট্রপতির যে ক্ষমতা সেটি কমানোর ব্যাপারে সুপারিশ করার বা নিয়ন্ত্রণ করার একটি সুপারিশ করা হয়েছিল। সেই জায়গাতে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে এবং এক জায়গায় পৌঁছেছে যে এই জায়গাটিতে বিগত সময়ে যেই ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার বিবেচনায় নিয়ে সবাই মূলত বলছেন যে হ্যাঁ, এই জায়গাটিতে মূলত রাষ্ট্রপতির যে ক্ষমতা সেটি কিছুটা কমানো যায়, কিন্তু সেটি কি উপায়ে বা কোন আইন দ্বারা করা হবে সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত রয়েছে। ঐক্যমত কমিশনের পক্ষ থেকে মূলত একটি প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে একটি কমিটি করা হবে 8 সদস্যের, যেখানে অ্যাটর্নি জেনারেল প্রধান থাকবেন এবং সেখানে বিভিন্ন, অর্থাৎ সরকারের যে একজন সংসদ সদস্য, বিরোধী দলের সংসদ সদস্য সহ 8 সদস্য থাকবে। তারা এটি ক্ষমা করা যায় কি যায় না সেটি নিয়ে একটি সুপারিশ করবেন। পরে মূলত রাষ্ট্রপতি সেটি ক্ষমা করবেন কি করবেন না সেটি বিবেচনার বিষয়টায় আসবে। তো এই জায়গাটিতে যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মতামত দিয়েছেন, সেক্ষেত্রে একটি সিদ্ধান্তের জায়গায় পৌঁছানো গেছে যে এটি রাষ্ট্রপতির যে ক্ষমতা সেটি আইন বা নীতি দ্বারা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তবে সেটি কি আইন হবে, কি নীতি দ্বারা এটি নিয়ন্ত্রণ করা হবে সেটি পরবর্তী সংসদ নির্ধারণ করবে। এবং দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় এজেন্ডা নিয়ে এখন আলোচনা চলছে। মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় এজেন্ডা নিয়ে মূলত সেই আলোচনা, নিশ্চয়ই সেটি নিয়েও আপনার কাছ থেকে আপডেট আমরা জানতে পারবো। ধন্যবাদ সবুজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ। 14 জুলাই আদেশ দেবেন বিচারক। এর আগে সকালে কনস্টেবল সুজন সহ গ্রেফতার 4 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এরপর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়। আজ কথা বলেছেন আসামি পক্ষের আইনজীবীরা।
এর আগে 29 জুন প্রথম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে 2024 সালের 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসা ছাত্র জনতার উপর চানখারপুলে এলোপাতারি গুলি ছোড়ে পুলিশ। সে সময় পুলিশের গুলিতে নবম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ 6 জন প্রাণ হারান। ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ 8 পুলিশ সদস্য মানবতা বিরোধী অপরাধের এই মামলার আসামি। গ্রেফতার আছেন শাহবাগ থানার বরখাস্ত পুলিশ পরিদর্শক আরশাদ, 3 পুলিশ কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও নাসরুল বাকিরা পলাতক। আজকে ডিফেন্সের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, তারা ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং তাদের পক্ষে শুনানি উপস্থাপন করেছেন। আমরা আমাদের পাল্টা উত্তর দিয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করেছেন। জুলাই বিপ্লবের তৃতীয় দিন, আন্দোলন তখনও তুঙ্গে নয়, তবে শিক্ষার্থীদের উপস্থিতি প্রতিবাদী। ভিন্ন এক ফরম্যাটে চলছিল আন্দোলন। নেতৃত্বে নেই কোনো নির্ধারিত ব্যক্তি, বিপরীতে আছে কয়েকজন যারা পরিচয় দিচ্ছিলেন সমন্বয়ক হিসেবে। এছাড়া রাজধানী ও ঢাকার বাইরের ভিন্নধর্মী কৌশলে আন্দোলনের গতিপথকে বেগবান করেছে যমুনা টেলিভিশনকে জানান তখনকার সমন্বয়করা। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 3 জুলাই 2024, দৃষ্টির সীমানা যত দূর তত দূরেই মিলবে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদী উপস্থিতি। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয় সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মিছিল। ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আন্দোলনের তৃতীয় দিনে শিক্ষার্থীদের মিছিলটির ব্যাপ্তি বাড়ে দীর্ঘ কলে পড়ে। 4 তারিখ কোটা নিয়ে আপিলের শুনানি, তাই শিক্ষার্থীদের আন্দোলন হয়ে ওঠে আরও প্রতিবাদী। ওই দিনই 1.5 ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। যুক্ত করেন নতুন দাবি, কোটা বাতিলের পাশাপাশি আমলাতন্ত্রকে দুর্নীতিমুক্ত করতে হবে। যেখানে আমাদের মিডিয়ার ভাই বোনেরা হাত দিচ্ছেন সেখানে হাজার কোটি টাকা লুটপাট। সমর্থন জুগিয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। একই সাথে যুক্ত হয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদও। আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীরা নেতৃত্বে কোনো একক বা নির্ধারিত কাউকেই রাখেনি। বাংলাদেশ প্রথমবারের মতো দেখল সমন্বয় ভিত্তিক আন্দোলন। এক ঝাঁক তরুণ সমন্বয়ক যারা সবাই মিলে আবার একে অন্যের অনুপস্থিতিতে হাল ধরতে প্রস্তুত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফে আন্দোলনের নেতৃত্ব যারা আছে তাদেরকে আন্দোলন থেকে সরে আসার জন্য চাপ প্রয়োগ করেছে। তা সত্ত্বেও জীবনের ঝুঁকি, জেলখানায় যেতে হতে পারে, পরিবার বিপদে পড়তে পারে, এই ঝুঁকিগুলোকে উপেক্ষা করে আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তারা আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন। সেম লেভেলের কয়েকজন নেতৃত্ব রাখবো, যাতে করে হচ্ছে একজন আন্দোলনের সাথে প্রতারণা করলে কিংবা একজনকে ম্যানেজ করে ফেললে কিংবা একজনকে গুম করে ফেললে, খুন করে ফেললে, জেলে ভরে দিলে যাতে আন্দোলনটা চলমান থাকে। ক্রমেই ঢাকা ও ঢাকার বাইরে শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বেড়ে ওঠে, তাতেই বেগবান হয় বিক্ষোভ। একই স্লোগান উচ্চারিত হতে থাকে টেকনাফ থেকে তেতুলিয়া। এই আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তারা রাজনীতির বোঝাপড়ার পাশাপাশি তারা ইতিহাস, ঐতিহ্য, যুদ্ধের ইতিহাস, এই সামগ্রিক বিষয়গুলো, তারপর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি থেকে শুরু করে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, পলিসি, এগুলো নিয়ে পড়াশোনা করেছে ব্যাপক। আমরা সিঙ্গেল একটা ব্যানারে প্রোগ্রাম করেছি। দ্বিতীয়ত, বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য যে স্টেক হোল্ডার আছে আমরা তাদের সাথে আমাদের যোগাযোগটা করার চেষ্টা করেছি। এই সময়টা যেটি হয় যে একটা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষক সমাজের সম্পৃক্ত হয়। রাষ্ট্রের সব জায়গায় এক ধরনের হচ্ছে অস্বস্তিকর একটা পরিবেশ ছিল। সমাজে একটা শ্রেণী অনেক বেশি হচ্ছে রাষ্ট্রীয় সুবিধা পাচ্ছিল, আর একটা শ্রেণী হচ্ছে বঞ্চিত হচ্ছিল। কিন্তু আন্দোলনে যারা নেতৃত্ব দেয় তাদেরকে আসলে এই নেতৃত্বের মধ্যে একটা বিভাজন আনার চেষ্টা করে, একটা ছেদ টানার চেষ্টা করে এবং আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। কোটা ইস্যুতে আদালতে 4 জুলাইয়ের অপেক্ষমান রায়কে প্রভাবিত নয়, বরং বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান জোরালো করতে থাকে শিক্ষার্থীদের অভূতপূর্ব এই আন্দোলন। যতগুলো হচ্ছে সংস্থা রয়েছে, পুলিশ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী পদের নিয়োগে ধরাকে সরাজ্ঞান করার অভিযোগ উঠেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা দিতে গিয়ে দেখেন তিনি বাদ।
আবার এমনও ঘটেছে লিখিত পরীক্ষায় আলাদাভাবে অংশ নিয়ে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন। প্রশ্ন ফাঁসের অভিযোগ তো আছেই। সরেজমিন অনুসন্ধানে গিয়ে নেপথ্যে পাওয়া যায় সেই ডাক্তার হাদি জিয়াউদ্দিনকে, যার বিরুদ্ধে গেল বছর দুর্নীতি অনিয়মের রিপোর্ট প্রচার করেছিল যমুনা নিউজ। আখলাকুস সাফা ও জিসান আহমেদের অনুসন্ধান, ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। 20 জুনের ফুটেজ এটি। একযোগে লিখিত পরীক্ষা নেওয়া হয় চুয়াডাঙ্গার 19টি কেন্দ্রে। 39টি স্বাস্থ্য সহকারী পদের জন্য আবেদন করেছিলেন 13,668 জন। আপনাদের এই জিনিসগুলো কি সর্বপ্রথম ফেসবুকে অভিযোগ ওঠে পরীক্ষার আগের রাতে প্রশ্ন ফাঁসের। এই প্রশ্নে পরীক্ষা দিয়েছি, এই সেম প্রশ্নে পরীক্ষা দিয়েছি। ইউনিসেফের পূর্ণরূপ কি, এর সদর দপ্তর কোথায় অবস্থিত, সেই দেখেন অ্যান্সার সব নিচেই দেওয়া আছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামের বাসা কোথায়, পাশে অ্যান্সার দেওয়া বাথোয়া। এইভাবেই তো ছড়িয়েছে প্রশ্ন। এই মেহেদী হাসানকে জানানো হয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। পরে গিয়ে দেখেন তার জায়গায় রিপ্লেস করা হয়েছে অন্য একজনকে। চাপ প্রয়োগ করে তাদের ইচ্ছা মতো আমার নাম কেটে আর একজনের নাম বসাইছে। মৌখিক পরীক্ষার ডাক পেয়েছিলেন সাজেদুর রহমান। ভাইবার কিউতে দাঁড়িয়ে অন্য কিছু টের পান তিনি। একজনের পরীক্ষা না দিয়েও রোল নম্বর এসছে, সেখানে হচ্ছে যে পরবর্তীতে তারটা নাকি এসছে। তো সংশোধিত রেজাল্ট যদি হয়, শুধু একজনের ক্ষেত্রে তো আর সংশোধিত রেজাল্ট হওয়া সম্ভব না। আমাদের ভাইবা সবার লাস্টে, কিন্তু আবার এই ভাইবাটা কে দিচ্ছে, তখন ওটা দেখলাম যে বিতর্কিত একটা সংশোধনীয় রেজাল্ট দিচ্ছে, একটা রোল নম্বর সে ভাইবা দিচ্ছে একান্তে, এবং পরবর্তীতে চাকরিটা তাকেই দেওয়া হয়েছে। যে প্রার্থীর আলাদা পরীক্ষা নেওয়া হয় চূড়ান্ত নিয়োগ পেয়েছেন তিনি। ঠিকানা ধরে বাড়িতে যাই আমরা, দেখা না পেলেও কথা হয় মোবাইল ফোনে। আচ্ছা, আপনি জয়েন করবেন কবে? আমি এখন এই বিষয়ে সিদ্ধান্ত নিইনি, এখন আমার ডেট আসছে না। 22 জুন লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর মৌখিক পরীক্ষার দিন সকালে সংশোধন করা হয় তা। অভিযোগ ওঠে পরীক্ষাই দেননি এমন প্রার্থীরাও উত্তীর্ণ হন ওই সংশোধনীতে। শোনা যাক সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক প্রার্থীর মুখেই। আমার তো 263, আমার সামনে থাকার কথা 262, সে পরীক্ষা দেয়নি। আমার পিছনে 264, সেও পরীক্ষা দেয়নি। তারপরেও দেখলাম যে ওদের হচ্ছে রেজাল্ট এসছে 262 টিকেছে। একটা চাকরির নিয়োগ পরীক্ষায় কত রকমের দুর্নীতি হতে পারে, চুয়াডাঙ্গা সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারী পরীক্ষার দুর্নীতির কিছু নমুনা যদি দেখায় আপনারা অবাক হয়ে যাবেন। অন্তর্বিশ্বাস চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছেন, পাশাপাশি করেন শিক্ষকতা। নিয়োগে অনিয়ম নিয়ে তার করা ভিডিও পুরো জেলায় ভাইরাল। কি দেখেছেন তিনি? একজন পাশ করা ঘোষণা করা হয়েছে, তাকে পরবর্তীতে ফেল দেখানো হচ্ছে, এবং বিশেষ কাউকে পাই দেখিয়ে ওই একজনকে একান্তভাবে ভাই বানিয়ে আবার হচ্ছে নিয়োগ দেওয়া হচ্ছে। কেউ কেউ দেখা যাচ্ছে অ্যাডমিট কার্ড তুলে পিন দিয়ে ফেলছে, তো ফেলার পর যখন পরীক্ষা দিতে গেছে সে হচ্ছে পরীক্ষার সেন্টার খুঁজে পায় না। অনেকের আসছে 2টা ভেন্যু আসার কারণে কোথায় সে যাবে কনফিউজ হয়ে গেছে। এমনও হয়েছে একজন 2 সেন্টারেই গিয়েছে, কিন্তু সে হচ্ছে তার নিজের কোথায় সিট সেটা সে খুঁজে পাচ্ছে না। এই পরীক্ষা কমিটির সদস্য সচিব ছিলেন জেলার সিভিল সার্জন। বেশিরভাগের অভিযোগের আঙুল তার দিকেই। ইউনিসেফের পূর্ণাঙ্গ রূপ কি, সদর দপ্তর কোথায়, এই প্রশ্নগুলো আসছিল। ছিল তো এটা তো আগের রাতেই এই প্রশ্নটা বেশ কয়েকজন পেয়েছে, ইভেন আমার কাছেও এসেছে প্রশ্নটা। এইটা আসলে দেখেন, আগের রাতে এই প্রশ্নটা আমার কাছেও এসেছে। ইভেন 62 কি পরীক্ষাটা দিয়েছে কোথায়? তাহলে 262 পরীক্ষা দিয়েছে, তার খাতাটা সেন্টারে পরীক্ষা দেয়নি। তার খাতাটা এইটা তো এখন আমি বলতে পারবো না। 262 অ্যাটেন্ডেন্স এটাকে একটু দেখানো যাবে? এইটা আমার কাছে এখন নেই। এটা যেহেতু পরীক্ষা হয়ে গেছে, এটা সব প্রাঙ্গবন্দী আছে। হাসপাতাল, জি ক্লিনিক হাসপাতাল বলতে আমি একটা জায়গায় বসি আর কি। জি ওটা হচ্ছে ওখানে বসছি আর কি, নিজের তো আসলে না। আমরা তো নিয়োগ দিয়ে আসলে মানসিকভাবে খুব। ইনি সেই ডাক্তার হাদি। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা থাকা অবস্থায় নিজেই ক্লিনিক খুলে সরকারি হাসপাতালে রোগীদের নিয়ে যেতেন, তারই অনুমোদনহীন ডক্টরস কেয়ার ক্লিনিকে। যমুনায় এই রিপোর্ট প্রচারের পর সাময়িক বন্ধ রাখা হয় সে হাসপাতাল। এখন তা আবারও চালু, কারণ ডাক্তার হাদি নিজেই এখন সিভিল সার্জন। আপনার ওই হাসপাতালটা কি ডক্টরস কেয়ার স্পেশালিস্ট হাসপাতাল চলছে আর কি। চলছে, ওটার পারমিশন হয়ে গেছে তো? জি, পারমিশন হয়ে গেছে। বেশ রোগীরাও বোধহয় ওখানে বেশি এখন। না, পেশেন্ট বেশি বলতে তো ওটা তো আসলে
আপনার ওয়াইফও তো ওটাতে বসে এখন না? হ্যাঁ, আমার ওয়াইফ সনোলজিস্ট। ওই হাসপাতাল ভবনই তার বাড়ি, স্ত্রীসহ সেখানেই রোগী দেখেন, করেন সার্জারি। সরকারি হাসপাতাল থেকে রোগী পাঠানোর বন্দোবস্ত এখনও আছে, কারণ ওই উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা এখন তার নিজের স্ত্রী। এই ডাক্তার হাদির বিরুদ্ধে এমন অনিয়ম আর দুর্নীতির আরও 7টি পয়েন্ট সুনির্দিষ্টভাবে উল্লেখ করে 3 পাতার অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তর আর দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দিয়েছেন রোগীর স্বজনেরা। তারা চান এই ঘটনাগুলোর নিরপেক্ষ আর স্বাধীন তদন্ত হোক। এদিকে ভুক্তভোগী নিয়োগ প্রার্থীরা চান এ নিয়োগ প্রক্রিয়া যেন হয় বিতর্কের ঊর্ধ্বে। বিষয়টা রিটেন পরীক্ষা থেকেই প্রশ্নবিদ্ধ। আমার যদি আবারও পরীক্ষা নেয়, ওই 4 জনের ভেতরে আমি আগে থাকবো। আখলাকুস সাফা, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। কুমিল্লার মুরাদনগরে 2 নারী সহ 3 জনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা সহ এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল তারা। সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রুবি, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি সহ পরিবারের সদস্যরা মাদক কারবার সহ ডাকাতি এবং এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। এরই জেরে আজ সকালে স্থানীয়দের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। সেই ধারাবাহিকতায় ক্ষুব্ধ হয়ে তাদের বাড়িতে হামলা করে স্থানীয় কয়েকজন। পরে পিটিয়ে হত্যা করা হয় 3 জনকে। এছাড়া একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের বিরুদ্ধে মুরাদনগর, নবীনগর ও বাঙ্গরা বাজারের থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার নারীকে নির্যাতন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় পর্নোগ্রাফি ও নির্যাতনের মামলায় গ্রেফতার 4 জনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মামুনুল হক এই আদেশ দেন। এ সময় প্রত্যেক আসামির 3 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে গত সোমবার গ্রেফতার 4 জনের 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। গেল 26 জুন রাতে কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সে সময় একদল লোক ঘরে ঢুকে ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজরের উপর নির্যাতন চালায়। ভিডিও ধারণ করে পরে তা ছড়িয়ে দেয়। এ ঘটনায় 4 জনকে আটক করে পুলিশ। পরে তাদের পর্নোগ্রাফি ও নির্যাতন মামলায় গ্রেফতার দেখানো হয়। পবিত্র আশুরাকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তা ঝুঁকি নেই, থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকালে রাজধানীর লালবাগে ইমামবাড়া হোসেনি দালান পরিদর্শন শেষে কথা বলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। তিনি জানান, 6 জুলাই যে সকল রোডে তাজিয়া মিছিল হবে সেসব সড়কে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার সহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভোগান্তি এড়াতে নগরবাসীদের সেসব রাস্তা পরিহারের পরামর্শ দিয়েছে ডিএমপি। এই বছরও যথাযথ গুরুত্বের সাথে পবিত্র আশুরার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বা হবে। আমরা এখন পর্যন্ত আশঙ্কা পাইনি, তবে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, বোথ কভার্ড এন্ড ওভার। 3 দফা দাবি আদায়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের শিক্ষার্থীরা। দুপুরে তালাইমারি এলাকায় রাজশাহী ঢাকা মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, নবম গ্রেডে কোনো ধরনের কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া যাবে না। ডিপ্লোমা ডিগ্রিধারীরা যদি নিয়োগ পেতে চায় তবে তাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করতে হবে। এছাড়া ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। ডিপ্লোমা ডিগ্রিধারীরা টেকনিশিয়ান পদবি ব্যবহার করবে। অবিলম্বে মেধা, ন্যায্য ও সংবিধানসম্মত সমতার ভিত্তিতে প্রকৌশল পেশায় শৃঙ্খলা ফেরানোর দাবিও জানান শিক্ষার্থীরা। মৌলভীবাজারের বড়লেখা ও শ্রীমঙ্গলের সীমান্ত এলাকা দিয়ে 71 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায়, ভোরে উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে 48 জনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়। এদের মধ্যে 18 জন শিশু, 15 জন নারী এবং 15 জন পুরুষ রয়েছেন। বাংলাদেশে ঢোকার পর পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করছিলেন তারা। পরে বিজিবির একটি টহল দল তাদের আটক করে। বিজিবির দাবি, আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক। বিভিন্ন সময় চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম এবং যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে গিয়েছিলেন তারা। এছাড়া শ্রীমঙ্গলের সিন্দুরখান সীমান্ত দিয়ে পুশিন হওয়া নারী, পুরুষ সহ 23 জনকে আটক করেছে বিজিবি। বান্দরবানের সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মি কেএনএর কমান্ডার সহ 2 জন নিহত হয়েছে। সেনাবাহিনী জানায়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা হয় 3টি এসএমজি, 1টি রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ। অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মি কেএনএর কমান্ডার সহ 2 জন নিহত হয়েছে। সকালে আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, অভিযান এখনো চলমান রয়েছে।
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যায় জড়িত এমন প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। উপত্যকায় তেল আবিবের আগ্রাসনে সহায়তা করছে এমন ৪৮টি কোম্পানির নাম উঠে এসেছে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনের বিশেষ প্রতিবেদনে। তালিকায় স্থান পেয়েছে বিশ্বের শীর্ষ অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান। ফ্রম ইকোনমি অফ অকুপেশন টু ইকোনমি অফ জেনোসাইড এই শিরোনামে গেল ১৬ জুন একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। গাজায় দীর্ঘ ২১ মাস ধরে চলা ইসরায়েলি গণহত্যায় কে বা কারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সমর্থন সহযোগিতা দিচ্ছে তাদের একটি তালিকা করা হয় এই প্রতিবেদনে, যা দেখে রীতিমতো চোখ কপালে ওঠার উপক্রম। মাইক্রোসফট, অ্যামাজন কিংবা গুগলের মাদার অর্গানাইজেশন অ্যালফাবেট ইনকর্পোরেটেড। শুনতে বিস্ময়কর মনে হলেও বিশ্বনন্দিত এসব টেক জায়ান্ট গাজায় গণহত্যা পরিচালনায় সহযোগিতা করে আসছে ইসরায়েলকে, এমন দাবি করা হয় প্রতিবেদনে। বলা হয় ফিলিস্তিনিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পরিষেবা দিয়ে গাজায় টার্গেট নির্ধারণে তেল আবিবকে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। ইসরায়েলকে F-35 ফাইটার জেট সরবরাহ করে মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন, কিন্তু যুদ্ধবিমানটি অ্যাসেম্বল করতে ৮ দেশের ১৬০০ কোম্পানির উপর নির্ভরশীল তেল আবিব। বলা বাহুল্য, গাজায় প্রায়শই এই আকাশযান দিয়ে মিসাইল ফেলে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের সামরিক খাতের অন্যতম বড় অবদানকারী ইতালিয়ান প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ। আবার আইডিএফকে রোবোটিক যন্ত্রাংশ সরবরাহ করে থাকে জাপানের ফেনুক কর্পোরেশন। অন্যদিকে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান IBM এর বিরুদ্ধে নেতানিয়াহু বাহিনীকে সামরিক ও গোয়েন্দা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে। গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলের প্রতি সমর্থন বাড়িয়েছে আরেক মার্কিন প্রতিষ্ঠান প্যালেন্টিড টেকনোলজিস, যারা তেল আবিবকে যুদ্ধক্ষেত্রে টার্গেট নির্ধারণে বিভিন্নভাবে স্বয়ংক্রিয় প্রযুক্তি দিয়ে আসছে। প্রতিবেদনে সুপরিচিত আরও বেশ কয়েকটি কোম্পানির তালিকা দেয়া হয়। সামরিক না হলেও তারা বেসামরিক প্রযুক্তি তৈরি করে ইসরায়েলের দখলদারিত্বে সহায়তা করছে। এদের মধ্যে রয়েছে ক্যাটাপিলার, রাডা ইলেকট্রনিক, দক্ষিণ কোরিয়ার HD হুন্ডাই এবং সুইডেনের ভলভোর মতো প্রতিষ্ঠান। এছাড়াও গাজায় যুদ্ধকালে আর্থিকভাবে টিকে থাকতে ইসরায়েলকে ঋণ সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে ফরাসি ও মার্কিন ব্যাংক BNP পারিবাস ও বার্কলেসের বিরুদ্ধে। অনিক রহমান, যমুনা নিউজ। তিব্বতের শতাব্দী প্রাচীন ঐতিহ্য, স্বায়ত্তশাসনের দাবিতে অনড় অবস্থান আর দীর্ঘ নির্বাসিত জীবনের পথ পেরিয়ে দালাই লামা পৌঁছেছেন ৯০ বছরে। ভারতের ধর্মশালায় চলছে সপ্তাহব্যাপী জন্মোৎসব। অনুষ্ঠানে উত্তরসূরি নিয়ে দিয়েছেন স্পষ্ট বার্তা, ইঙ্গিত দিয়েছেন নারী দালাই লামা নির্বাচিত হওয়ারও। বৌদ্ধ ধর্মের শাখা গেলুগের পরবর্তী প্রধান ধর্মগুরু নির্বাচনে আবারও চীনের হস্তক্ষেপের বিরোধিতা করেন দালাই লামা। তিব্বতীয়দের আধ্যাত্মিক প্রধানকে বলা হয় দালাই লামা। মূলত বৌদ্ধ ধর্মের শাখা গেলুগের প্রধান ধর্মগুরু তিনি। প্রথম দালাই লামা নির্বাচিত হয় ১৩৯১ সালে। বর্তমান চতুর্দশ দালাই লামা তেনজিং গিয়াৎসো। ১৩তম দালাই লামা থুপতেন গিয়াৎসোর মৃত্যুর পর দায়িত্ব পান তেনজিং গিয়াৎসো। সে সময় তার বয়স ছিল মাত্র ২ বছর। বুধবার পরবর্তী উত্তরসূরি নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক ও ধর্মীয় এই নেতা। দালাই লামা নির্বাচনের প্রক্রিয়া বেশ জটিল এবং দীর্ঘমেয়াদী। তিব্বতী বিশ্বাস অনুযায়ী প্রতিটি দালাই লামা পূর্ববর্তী দালাই লামার পুনর্জন্ম। বর্তমান দালাই লামা মৃত্যুর শোক পালন শেষে নতুন দালাই লামার খোঁজে শীর্ষ ধর্মীয় নেতাদের নিয়ে গঠন করা হয় বিশেষ অনুসন্ধান কমিটি। খোঁজ নেওয়া হয় সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর সময়ের কাছাকাছি জন্ম নেওয়া ছেলে শিশুদের। দালাই লামার দাহের সময় ধোয়া কোন দিকে গিয়েছিল, মৃত্যুর সময় তিনি কোন দিকে তাকিয়েছিলেন, সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে তেনজিং গিয়াৎসো বলেছেন পরবর্তী দালাই লামা মেয়েও হতে পারে। স্বায়ত্তশাসিত বলা হলেও তিব্বত অঞ্চলটিতে চীনের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ অনেক দৃঢ়। বেইজিং এর সাথে তিব্বতের বিরোধের অন্যতম প্রধান কারণ হলো এই দালাই লামা নির্বাচন। ১৯৫০ সালে চীন তিব্বতের নিয়ন্ত্রণ নিলে শুরু হয় ব্যাপক আন্দোলন। দালাই লামাকে ভয়ঙ্কর বিচ্ছিন্নতাবাদী আখ্যা দেয় বেইজিং। ১৯৫৯ সালে চীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ভিক্ষুরা। সেনাবাহিনীর সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয় প্রায় ৮৭,০০০ ভিক্ষু। সংঘাত সহিংসতার জেরে তিব্বত ছাড়তে বাধ্য হয় চতুর্দশ দালাই লামা। আশ্রয় নেন ভারতে। হিমাচল প্রদেশের ধর্মশালা শহরে গঠন করেন তিব্বতের প্রবাসী সরকার। অহিংস আন্দোলনের জন্য ১৯৮৯ সালে পান নোবেলের শান্তি পুরস্কার।
6 জুলাই দালাই লামার 90তম জন্মবার্ষিকী। ধর্মশালায় গত সোমবার থেকেই তেনজিং গিয়াৎসোর জন্মদিনের বিশেষ উদযাপন শুরু হয়েছে। এ সময় দালাই লামার পরবর্তী উত্তরসূরি নিয়ে ভক্ত ও অনুসারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। চীনকে ইঙ্গিত করে বলেন এই ইস্যুতে অন্য কারো হস্তক্ষেপের সুযোগ নেই, যদিও দালাই লামার বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে চীন। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।